আজকের গল্প রাতের আধারে সৎমা ও ছেলে। দর্শকবৃন্দ, আজকের গল্পটা শুরু হচ্ছে এমন এক বাড়ির ভেতর থেকে যেখানে ভালোবাসা আছে, ঘৃণাও আছে, আছে লুকোনো অন্ধকার। আপনি যদি মনে করেন নিষিদ্ধ মানেই অন্ধকার, তাহলে এই গল্প শুনে হয়তো মত পাল্টে যাবে আপনার। কারণ আজকের গল্পে ভালোবাসা একেবারে অন্য রূপে, নিঃশব্দে, নিশীথ রাতে, যেখানে মা ছেলের সম্পর্কের ভেতরও জ্বলে উঠতে পারে অচেনা এক আগুন। কিন্তু সেটা কাম নয়, এটা হলো এক অসমাপ্ত মায়া। তাহলে চলুন শুরু করি। রাতের আঁধারে সৎমা ও ছেলে। বাড়ির ৬ সদস্যের পরিচয়। ১. রবীন্দ্রনাথ সেন, বয়স প্রায় ৫৫, জেলার স্কুলের হেডমাস্টার। বিধবা হয়ে ১ বছর পর বিয়ে করেন দ্বিতীয়বার। ২. অলোক সেন, বয়স ২২, ইঞ্জিনিয়ারিং পড়ছে শহরে। চুপচাপ, সংবেদনশীল ছেলে, মায়ের মৃত্যুর পর খুব একা হয়ে পড়ে। ৩. মায়া সেন, বয়স ৩০-এর কোঠায়, রবীন্দ্রনাথের দ্বিতীয় স্ত্রী অর্থাৎ অলোকের সৎমা। রূপে গুণে অনন্যা, কিন্তু মনের ভেতরে অনেকটা নির্জনতা লুকিয়ে আছে। ৪. বিপ্লব সেন, রবীন্দ্রনাথের ছোট ভাই, বয়স ৪০, চাকরির খোঁজে বাইরে থাকে, মাঝে মাঝে আসে। ৫. কমলা দেবী, বাড়ির বয়স্ক গৃহ পরিচারিকা, ছোটবেলা থেকে এই বাড়িতে কাজ করছে, সব জানে, কিছু বলে না। ৬. নন্দিনী, প্রতিবেশী কিশোরী, অলোকের ছোটবেলার বন্ধু, মাঝে মাঝে মায়ার কাছে শেখে সেলাই ও রান্না। এবার মূল গল্পে যাওয়া যাক। রাত তখন প্রায় ৯:৩০। পুরনো একতলা বাড়ির বারান্দায় কেরোসিন বাতির আলো দুলছে হালকা বাতাসে। রান্নাঘরের কোণে মায়া মাটি বসে আলুর তরকারিতে লবণ দিচ্ছে। তার কপালের সিথিতে আলো পড়ে যেন রক্তচন্দনের মতো ঝিলিক দিচ্ছে। অলোক ঘরে ঢুকল বই হাতে নিয়ে। ক্লাসের বই, কিন্তু চোখ অন্য কোথাও। দরজার ফাঁক দিয়ে চুপি চুপি তাকিয়ে রইল মায়ার দিকে। এক অদ্ভুত মায়া, এক অজানা টান যেন বুকের ভিতর থেকে তাকে টেনে নিচ্ছে। মায়া হঠাৎ ঘুরে তাকালো। ও অলোক, তুই খাওয়া খাসনি এখনো? এত রাত করে বই পড়ছিস? অলোক চমকে গেল। না মা, মানে মায়া মা, এক্ষুনি খেয়ে নেব। এই মা শব্দটার পরও কেমন যেন কাঁপে তার গলা, যেন এই শব্দটা তার ভেতরের কোণে কোথাও ঠিক বসে না। মায়া হেসে বলল, তুই তো শহরে থেকে শহরের ছেলে হয়ে গেছিস, আমি গ্রামের মেয়ে, এখনো গামছা পরে উঠোনে জল দিই। আমার এমন কাজ দেখে হাসি পায় না? অলোক মাথা নাড়ল। না, বরং ভালো লাগে। মায়া একটু থেমে তাকালো অলোকের দিকে। সেই দৃষ্টিতে এক টুকরো মায়া, এক চিলতে সন্দেহ আর একটু ভয় মিশেছিল। বাড়ির হাওয়া বদলাতে শুরু করে। রবীন্দ্রনাথের অফিসে ব্যস্ততা বেড়ে গেছে। সকালে বেরোয়, রাতে ফেরে। বাড়িতে মায়া আর অলোক দুজন প্রায় একা। কমলা দেবী এখন আগের মতো কাজ করতে পারে না। এমন সময়গুলোতে মায়া কখনো রান্না শেখায় অলোককে, কখনো চুপচাপ বসে চা খায় বারান্দায়। মায়ার ঠোঁটের কোণে হাসি যখন লেগে থাকে, তখন মনে হয় এই পৃথিবীটা কিছুক্ষণের জন্য শান্ত হয়ে গেছে। অলোক মনে মনে ভাবে, এই হাসিটাই তো হয়তো আমি খুঁজে ফিরি এতদিন। একদিন বিকেলে বৃষ্টি নামল হঠাৎ। মায়া তখন কাপড় তুলতে গিয়েছিল ছাদে। বাতাসে তার শাড়ির আঁচল উড়ছে, চুলে বৃষ্টির জল জমছে। অলোক সিঁড়ি দিয়ে উঠে এলো, ছাতার অজুহাতে। দুজন মুখোমুখি হল। মায়ার কাঁধে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। অলোকের হাত সেই জলটা ছুঁয়ে গেল অনিচ্ছাকৃতভাবে। মায়া চমকে উঠল, কিন্তু কিছু বলল না। শুধু বলল, তুই ভিজে গেলি, নিচে যা, ঠান্ডা লেগে যাবে। অলোক চুপচাপ নিচে নেমে গেল, কিন্তু সেই স্পর্শের মুহূর্তটা যেন মনের মধ্যে আগুনের দাগ কেটে রইল। রাত যত গাঢ় হয়, অলোকের মনে তত বাড়ে অস্থিরতা। রাতের নিস্তব্ধতায় শোনা যায় মায়ার ঘর থেকে চুপি চুপি ভেসে আসা গান। আমায় ভুলে যেও না মা, আমি তোমারই ছায়া।
কিন্তু এই মা শব্দটা যেন আজ অন্য মানে নেয় অলোকের কানে। সেই রাতে ঘুম আসে না অলোকের। সে উঠে জানলার কাছে যায়, দেখে মায়া বসে আছে উঠোনের ধারে, কুয়োর পাশে, হাতে 1 কাপ গরম দুধ, মুখে হালকা বিষণ্ণতা। অলোক কাছে গিয়ে বলে, ঘুমোওনি এখনো? মায়া তাকায়, ঘুম আসেনি, তোর মায়ের কথা মনে পড়ছিল। অলোক চুপ করে থাকে, তারপর ধীরে বলে, তুমি জানো, তুমি তার মতোই লাগো কখনো, হয়তো সেই জন্যই আমি তোমার দিকে তাকিয়ে থাকি। মায়া অবাক হয়, কিছু বলে না, শুধু নিঃশব্দে দুধের কাপটা ওর হাতে এগিয়ে দেয়। এই নে, গরম দুধ খেয়ে মাথা ব্যথা কমবে। সেই রাতের বাতাসে যেন এক অজানা কাঁপুনি ছড়িয়ে পড়ে। প্রতিবেশী মেয়ে নন্দিনী প্রায়ই আসে মায়ার কাছে সেলাই শিখতে। একদিন সে দেখে মায়া আর অলোক একসাথে রান্নাঘরে হেসে কথা বলছে। মায়ার কপালে ময়দার দাগ, অলোক সেটা মুছে দিচ্ছে। নন্দিনীর চোখে কেমন যেন সন্দেহ ভর করে। সন্ধ্যায় সে চুপি চুপি বলে, অলোকদা, কাকিমা তোমার জন্য অনেক কষ্ট করছে, তোমরা খুব কাছাকাছি তাই না? অলোক হাসল, তুই কি বলতে চাস নন্দিনী? নন্দিনী বলল, কিছু না, শুধু বলবো, সব ভালোবাসা প্রকাশ করা যায় না, কিছু ভালোবাসা চুপচাপ থাকাই ভালো। অলোক স্তব্ধ হয়ে গেল। এদিকে রবীন্দ্রনাথ অফিসের সহকর্মীদের থেকে শুনল অলোক নাকি এখন বাড়িতে বেশি সময় কাটায়, মায়ার সঙ্গেই। এক রাতে তিনি দরজার ফাঁক দিয়ে দেখলেন মায়া অলোকের কপালে হাত রেখে বলছে, তুই আমার ছেলের মতোই। কিন্তু সেই কথার সুরে ছিল এক অদ্ভুত কোমলতা, যা রবীন্দ্রনাথের বুক কাঁপিয়ে দিল। তিনি চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সেই দিন থেকেই বাড়িতে এক অদ্ভুত ঠান্ডা ছায়া নেমে আসে। রাত তখন 10টা পেরিয়েছে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু বাতাসের শব্দ আর দূরের ব্যাঙের ডাক শোনা যায়। অলোক নিজের ঘরে বসে খাতায় কিছু লিখছে, কিন্তু মন বইয়ের অক্ষরে নেই। তার চোখে ভাসছে মায়ার মুখ, মায়ার হাসি, মায়ার সেই মৃদু গলার শব্দ, তুই আমার ছেলের মতোই। কিন্তু অলোকের বুকের ভেতর জানে সে শুধু ছেলে নয়, সে এমন এক মানুষ যার সমস্ত অনুভূতি আজ এক নারীর চারপাশে ঘুরছে, যে নারী তার সৎমা। পরের দিন বিকেলে বৃষ্টি নামল হঠাৎ। রবীন্দ্রনাথের অফিসের ফোন এলো, তাকে যেতে হলো এক মিটিংয়ে। বাড়িতে রইল শুধু মায়া, অলোক আর কমলা দেবী। বৃষ্টি থামতেই বিদ্যুৎ চলে গেল। মোমবাতির ক্ষীণ আলোয় মায়া বসেছিল বারান্দায়। আলোটা তার মুখে পড়তেই অলোক থমকে দাঁড়াল। চুলের ভেতর আটকে থাকা বৃষ্টির ফোঁটাগুলো যেন তার মুখে ঝিকমিক করছে। বাইরে ভিজতে গেলি না? মায়ার কণ্ঠে মৃদু প্রশ্ন। অলোক বলল, মন চায়নি, আমি এখন আর ছোট ছেলে নই। মায়া হেসে উঠল, তবু তো আচরণে সেই ছেলে মানুষইটা আছে। অলোক চুপ করে তাকিয়ে রইল। সেই হাসির মধ্যে এমন এক কোমল আলো যা ঠান্ডা রাতের হাওয়াকেও উষ্ণ করে দেয়। মায়া টেবিলে মোমবাতি রেখে বলল, এই আলোটা কেমন সুন্দর না? অলোক বলল, তোমার মুখে পড়লে আলো সুন্দর হয়ে যায়। মায়া চুপ করে গেল। তার বুকের ভেতর কেমন একটা হালকা ধাক্কা লাগল, যেন হৃদয়ের কোনো পর্দা হঠাৎ নড়ে উঠেছে। এভাবে বলিস না অলোক, আমি তোর মায়ের জায়গায় আছি। অলোক মৃদুস্বরে বলল, কিন্তু আমি তো জানি না মা কাকে বলে, ছোটবেলা থেকেই তাকে হারিয়েছি। তুমি এসেছ, তখনই তো মনে হলো কেউ আবার আমার পাশে আছে। তুমি মা, আবার অন্যরকম এক আপনজন। মায়া কিছুক্ষণ তাকিয়ে রইল ছেলেটার দিকে। তার চোখে শিশুর মতো আন্তরিকতা, আবার পুরুষের মতো গভীরতা। সে উঠে গিয়ে বারান্দায় দাঁড়াল। আকাশে তখন হালকা মেঘের ফাঁকে চাঁদের আলো। মায়া বলল, তুই জানিস অলোক, আমি এই বাড়িতে এসে কত একা ছিলাম। রবীন্দ্রনাথ নিজের জগতে ব্যস্ত, বাড়ির মানুষ কম, কথা বলার কেউ ছিল না। আমি শুধু দিন কাটিয়েছি নিঃশব্দে। তুই যখন কথা বলতে শুরু করলি, মনে হলো এই বাড়িটা আবার বেঁচে উঠেছে। অলোক ধীরে এগিয়ে এলো, তার কণ্ঠ নরম। আমি জানতাম না
তোমার ভেতর এত কষ্ট আছে। মায়া তাকিয়ে বলল, সবাই ভাবে আমি সুখী, কিন্তু ভিতরে ভিতরে আমি ফাঁকা হয়ে গেছি। তুই যখন পাশে থাকিস মনে হয় আমি এখনো বেঁচে আছি। চাঁদের আলোয় তাদের মুখ দুটি যেন এক আলোর বৃত্তে থেমে রইল। না, কোনো স্পর্শ নয়, কোনো বাড়াবাড়ি নয়, শুধু এক অজানা নৈকট্য, যেখানে দুজন মানুষের নিঃসঙ্গতা একে অপরের ভেতর আশ্রয় খুঁজে পায়। 2 দিন পরে নন্দিনী আবার আসে সেলাই শিখতে। সে দেখে মায়া আর অলোক একসাথে উঠোনে কাপড় শুকোচ্ছে। তাদের হাসির ভেতরে এক ধরনের ঘনিষ্ঠতা। নন্দিনী মায়ার কাছে এসে বলল, কাকিমা, আজ খুব সুন্দর লাগছে তোমায়। মায়া হেসে বলল, তোর মুখেই তো এত মিষ্টি কথা, তুই বড় হবি একদিন। কিন্তু নন্দিনী বুঝতে পারছে কিছু একটা আলাদা আছে। সে অলোকের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, অলোকদা, কাকিমার চোখে আজ অন্যরকম আলো দেখলাম। অলোক কিছু না বলে মাথা নিচু করল। তার বুকের ভেতর ভয় আর আনন্দ দুই মিশে যাচ্ছে। সেই রাতেই রবীন্দ্রনাথ হঠাৎ আগেভাগে বাড়ি ফিরে এলেন। তিনি দেখলেন মায়া রান্নাঘরে দাঁড়িয়ে অলোকের জন্য দুধ গরম করছে। তার মুখে এমন কোমলতা যা অনেক দিন তিনি দেখেননি। রবীন্দ্রনাথ হেসে বললেন, তুমি এখন ওর জন্য আলাদা দুধও গরম করো? মায়া একটু থেমে বলল, ওর পেট খারাপ ছিল। রবীন্দ্রনাথ বললেন, ভালো করেছ, তুমি তো এখন ওর মা। কিন্তু সেই মা শব্দটা যেন ঘরে কেমন ভারী হয়ে ঝুলে রইল। পরের সকালে অলোকের ঘুম ভাঙল মায়ার গলার শব্দে। ওট অলোক, সূর্য উঠেছে। আলো জানালা দিয়ে এসে পড়েছে ঘরে। অলোক চোখ খুলে তাকালো। মায়া দাঁড়িয়ে, হাতে গরম চা। সেই মুহূর্তে অলোকের মনে হলো, জীবন যদি এমনই থাকতো, দিন শুরু হতো মায়ার মুখ দেখে, তাহলে আর কিচ্ছু চাই না। মায়া চা এগিয়ে দিয়ে বলল, আজ কলেজে যাবি? অলোক মাথা নাড়ল, না, আজ তোমার সঙ্গে একটু গল্প করব। মায়া হেসে বলল, তুই কি আমার ছেলে না বন্ধুর মতো? অলোক ধীরে বলল, হয়তো দুটোই। মায়া তাকিয়ে রইল অনেকক্ষণ। তার মনে হলো কোনো এক অজানা দরজা যেন খুলে গেছে, যেটা ভালোবাসার, আবার ভয়ঙ্করেরও। সন্ধে মায়া একা বসেছিল জানালার পাশে। বাতাসে কাঁপছে মোমবাতি। অলোক ঘরে এসে দাঁড়ালো। দুজনের চোখ মিলল, যেন শব্দহীন এক প্রতিজ্ঞা হয়ে গেল। মায়া বলল, অলোক, কিছু সম্পর্ক সমাজ বোঝে না। অলোক বলল, আমি সমাজের ভয়ে বাঁচতে পারবো না মা। মায়া ধীরে চোখ বুঝল। তার বুকের ভেতর ভয়, ভালোবাসা আর এক অদ্ভুত শান্তি মিলেমিশে যাচ্ছে। সেই রাতের নরম হাওয়া যেন জানিয়ে দিল, নিষিদ্ধের দরজা সত্যিই খুলে গেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।